রিয়াল মাদ্রিদ ৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে লা সেরামিকায় ভিয়ারিয়ালকে হারিয়ে দিয়ে এসছে। সবশেষ তারা 2017 সালে এই মাঠে জিততে পেরেছিল। সেই মাঠে তারা শুরুতে পিছিয়েও পড়েছিল হুয়ান ফোয়েথের গোলে, কিন্তু এরপরে কিলিয়ান এমবাপে তার ঝলক দেখিয়েছেন এবং খুব দ্রুততম সময়ের ভেতরেই দলকে 2 গোলে এগিয়েও দিয়েছেন। 2-1 গোলে শেষ পর্যন্ত এই ম্যাচটা জিতেছে রিয়াল মাদ্রিদ, উঠে গেছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। তবে এই ম্যাচ শেষে আসলে যা বলার বলে দিয়েছেন কার্লো আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের প্লেয়াররা। তারা আসলে এই ম্যাচের ধকলটা ঠিকঠাকভাবে সামলে উঠতে পারেনি। ইনফ্যাক্ট আমরা ম্যাচের লাস্টে দেখছিলাম সেখানে কিলিয়ান এমবাপ্পে তিনি অলমোস্ট পুরো শুয়ে পড়েছেন মাটিতে। জুড বেলিংহ্যাম তারও একই অবস্থা হয়েছিল। সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনি লাস্ট 120 মিনিটস প্লাস হচ্ছে আপনি 67 মিনিটসের টাই ব্রেকারের সব নাটক আপনি করেছেন। এরপর 3 দিনও হয়নি, 3 দিনের মধ্যে আপনাকে ম্যাচ খেলতে হয়েছে। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ম্যাচটা রিশিডিউল করার কথাও আসলে লা লিগাকে বলা হয়েছিল, কিন্তু তারা সেটাও করেনি। এই কারণেই কার্লো আনচেলত্তি তিনি মোটামুটি একটা হুঁশিয়ারি সংকেত দিয়ে রেখেছেন। তিনি বলেছেন এরপরে আর 72 ঘন্টার কম ব্যবধানে খেলা হলে তারা খেলবেনই না। 2 ম্যাচের ভেতর 72 ঘন্টার কম ব্যবধানে এই শেষ ম্যাচ খেললাম আমরা। এরপরে 72 ঘন্টার আগে ম্যাচ খেলতে বললে আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। মোটামুটি বলে দিয়েছেন যে তারা ম্যাচ বয়কট করবেন। তিবো করতেও একই কথা বলেছেন। এখন কথা হচ্ছে যে বুধবারে তারা যখন খেললেন 120 মিনিট প্লাস তাদের উপর দিয়ে গেছে এবং তারপরে গিয়ে ভিয়ারিয়ালের সঙ্গে এই ম্যাচে তাদের অনুরোধ ছিল রবিবারে কেন ম্যাচ খেলা যাবে না। রবিবারে তো বার্সেলোনা এবং আতলেতিকো মাদ্রিদের ম্যাচ রয়েছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। রিয়াল মাদ্রিদের আবেদনটা ছিল এইরকমই, কিন্তু এই যে হুঁশিয়ারি সংকেতটা এটা রিয়াল মাদ্রিদকে কতখানি সাহায্য করবে আমি জানি না। একে তো রেফারিদের সাথে তাদের একটা ঝামেলার তৈরি হয়ে আছেই, তার উপরে এখন তারা বলছে যে 72 ঘন্টার কম ব্যবধানে খেলবে না। 72 ঘন্টার কম ব্যবধানে আসলেই খেলা উচিত না, কারণ রিকভারির একটা ব্যাপার আছে। কোচরা আরো ভালো বলতে পারবে যে ল্যাকটিক অ্যাসিডের হিসাব নিকাশ আছে। কিন্তু এইখানে আমরা তো এইটাও দেখি যে ইউরোপা লিগে বৃহস্পতিবার খেলে দলগুলো তো প্রতিনিয়তই রোববারেও ম্যাচ খেলে। বার্সেলোনা এর আগের সপ্তাহে বেনফিকার সঙ্গে খেলার আগে তাদের তো খেলাটা ছিল রবিবারে এবং তারপরে তাদের মঙ্গলবারে খেলতে হতো, বুধবারে খেলতে হতো, রবি এবং বুধবারে খেলতে হতো। সেইটা তাদের ওইভাবে করে ম্যানেজ করতে হয়েছে বা করতে হয় নাই যে কোনো এক কারণে। তো রিয়াল মাদ্রিদের এই অভিযোগটা আসলেই কি টিকবে কিনা? দেখেন, রিয়াল মাদ্রিদ যে জিনিসটা করেছে ওরা হচ্ছে ফিফাতে অলরেডি হচ্ছে তারা জানিয়েছে বা হচ্ছে জানাবে, কারণ আপনি ফিফার থেকে সাজেশনটা কি থাকে ওই 72 ঘন্টা, কিন্তু ওই কমপ্লিট ফিক্সচারটা দেওয়ার কাজ তো ওই লিগের। তো এই জায়গাটার মধ্যে আপনি যদি খেয়াল করেন রিয়াল মাদ্রিদ যেটা বলছে ওদের হচ্ছে ওই ম্যাচ খেলার ধকলটা টানা হয়ে যাচ্ছে। এইটার তো একটা সলিউশন তো লাগবে। অনেক বেশি ম্যাচ, আমরাই বিরক্ত হয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। তো এই জায়গাটা আপনি হিসাব করুন, যে পয়েন্টটা হয়েছে যে টাই ব্রেকার পর্যন্ত যেহেতু ম্যাচটা চলে গিয়েছিল, এই ধকলটা তো আসলে পড়েছেই। এখন এই ধকলটা এবং পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদের কিন্তু স্বাভাবিক খেলা এটা ছিল না, কিন্তু টিভি শিডিউলের কারণে আমরা বার্সেলোনার ম্যাচও দেখেছি শনিবার থেকে রবিবারে নিয়ে যেতে, যে কথাটা বললাম, এবং বার্সেলোনার সাথে মানিয়েও নিয়েছে। রিয়াল মাদ্রিদের এই অভিযোগটা তারা জিততে পেরেছে বলে হয়তো তার ঝাঁঝটা একটু কম এবং তাতে তারা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠেছে ঠিকই, কিন্তু ম্যাচের এই স্ট্যাটগুলো যদি আপনি দেখেন, এরপরে আমরা যেটা দেখব যে আপাতত রিয়াল মাদ্রিদ সবার ওপরে আছে। 2 ম্যাচ তারা বার্সেলোনার তুলনায় বেশি খেলেছে, আতলেতিকো মাদ্রিদের সঙ্গেও তাদের একটা মোটামুটি হেলদি লিড আছে। আজকে বোঝা যাবে যে 2 আর 3 নম্বরে কি অবস্থা হয়। যেহেতু আজ 2 এবং 3 নাম্বার দলের ম্যাচ, তার আগে রিয়াল মাদ্রিদ তাদের কাজটুকু করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজটা করার ক্ষেত্রটা নিয়ে কথা থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ভিয়ারিয়ালে গিয়ে খুব ক্লিনিক্যাল না হয়েও যেভাবে তারা খেললো শেষ পর্যন্ত, এইটা প্রশংসার যোগ্য। এবং দেখেন প্রথমেই তো আলটিমেটলি রিয়াল মাদ্রিদ তো গোল কনসিড করে ফেললো। ম্যাচটা দেখলে আমরা বুঝতে পারবো হচ্ছে আমরা ম্যাচ স্ট্যাটে যে জিনিসটা দেখা যাবে, ওভারঅল ম্যাচ ফুটেজ দেখলেও আপনি যে জিনিসটা বলতে পারেন, একচ্ছত্র আধিপত্য কিন্তু ভিয়ারিয়ালের ছিল। আপনি হিসেব করেন শর্টস অন টার্গেটে রিয়াল মাদ্রিদের অলমোস্ট ডাবল, টোটাল শর্টসেও রিয়াল মাদ্রিদের অলমোস্ট 3 গুণ শর্টস কিন্তু ভিয়ারিয়াল তাদের নিজেদের মাঠে নিয়েছিল। কিন্তু কিলিয়ান এমবাপ্পে নামে একজন আছেন রিয়াল মাদ্রিদের, যিনি হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের এখন মেইন ট্যালিসম্যান হয়ে আছেন, কারণ তাকে তো আসলে বলতেই হবে। তিনি ব্যাক টু ব্যাক 2টা গোল করলেন, 6 মিনিটের মধ্যে 2টা গোল করলেন এবং এই সিজনে 30+ গোল। সেকেন্ড গোলটা স্পেশালি কি দারুণভাবে অনেকখানি সময় তিনি পেয়েছেন। ফার্স্টে এক পা দিয়ে বলটা প্লেসমেন্ট ঠিক করলেন, এরপর শট করলেন, সেখান থেকে গোল হলো। সেকেন্ডটা 6 ইয়ার্ড বক্সের ফার্স্ট সেটটা 6 ইয়ার্ড বক্সের মাথা থেকে। এমবাপের অনেকগুলো রেকর্ডও তাতে হয়ে গেছে এবং তার লা লিগার গোলের সংখ্যা এখন 20টা। রিয়াল মাদ্রিদের ইতিহাসেও কয়েকটা রেকর্ড তার হয়েছে, একটা করে যদি বলি, লা লিগায় 20 গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে
31 গোল রিয়াল মাদ্রিদের জার্সিতে ফার্স্ট সিজনে। তার চেয়ে বেশি রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল দুজনের আছে, তার ভেতরে একজন ক্রিস্টিয়ানো রোনালদো, আরেকটা 37। এরপরে শেষ 5 মৌসুমে ইউরোপের শীর্ষ 5 লিগে 20+ গোল করছেন ধারাবাহিকভাবে দুইজন, কিলিয়ান এমবাপে এবং এর্লিং হল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়ালের জার্সিতে লিগে 20 গোল করতে পেরেছেন দুইজন, কারিম বেনজিমা আর কিলিয়ান এমবাপে। 2025-এ এমবাপের সর্বোচ্চ, এমবাপের গোল 17টা, তার চেয়ে বেশি গোল আছে শুধুমাত্র উসমান ডেম্বেলের। ফ্রেঞ্চ আধিপত্য নাকি রে ভাই? এবং একটা জিনিস আপনি খেয়াল করেন যে অলমোস্ট প্রায় ডিসেম্বর থেকে টানা 24 ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট আছে, কিছু না কিছু আছেই, কিছু না কিছু একটা আছেই। মানে এটা তো হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় একটা পজিটিভ সাইন। কিছু পরিবর্তন আমরা দেখলাম যে ভিনিসিয়াসকে পরে নামানো হলো, এমবাপের উপরেই ভরসা ছিল এবং তিনি ডেলিভার করলেন আরও একবার, কত দ্রুত সময়। এটাকে একটু দেরি করলে, একটু ঝুলিয়ে ফেললে হয়তো ভিয়ারিয়াল ম্যাচে ফিরতে পারতেন। ভিয়ারিয়াল ম্যাচে ফেরার মতো যথেষ্ট সুযোগ তৈরি করছে, তারা আসলে বুঝতেও পারে না যে তারা এই ম্যাচে আর ফিরতে পারবে না, এতগুলো সুযোগ তারা তৈরি করেছে। ইনফ্যাক্ট হচ্ছে আপনি দেখেন 23 মিনিটে সেকেন্ড গোল হওয়ার পরেও কিন্তু ভিয়ারিয়ালের কাছে ম্যাচে ফেরার চান্স ছিল, মানে সেটা আলটিমেটলি কনভার্ট তারা করতে পারেনি। কিন্তু রিয়াল মাদ্রিদের ভিয়ারিয়াল মাঠে জুজুটা কাটানোটা দরকার ছিল, কারণ ভিয়ারিয়ালের মাঠে খেলতে গেলেই তারা কেবল খালি ড্র করে। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কাটাতে পেরেছে। এর আগে 1992 থেকে 2008 সাল পর্যন্ত দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে রিয়াল মাদ্রিদ এরকম মানে জিততে না পারার একটা ভয়ঙ্কর রেকর্ড ছিল, যেটা তারা পরে গিয়ে রোনালদো আসার পরে সেখান থেকে তারা মুক্তি পেয়েছিল। তো রিয়াল মাদ্রিদ তাদের কাজটুকু করেছে, এইটাই তাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.